আচ্ছা, সবার প্রথমে গণিত পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা এবারের অর্থাৎ 2026-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখে তোমাদের এক্সাম শুরু। তো আশা করি সকলের প্রিপারেশন ভালো হচ্ছে। এবং তোমাদের এই যে আর কয়েকটা দিন অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যাকে বলে ফাইনাল টাচ দেওয়া, ফিনিশিং টাচ, সেটা দেওয়া অলরেডি তোমাদের শেষ হচ্ছে আশা করি। অর্থাৎ তুলির যে শেষ টানটা থাকে সেটা কিন্তু প্রায় শেষের দিকে, তাই তো? তো এবারে তোমরা যে জীবনে প্রথমবার একটা বোর্ডের এক্সাম দেবে এবং সেটা অন্য স্কুলে গিয়ে, তো সেখানে কিছু রুলস রেগুলেশন যেমন আছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যেগুলো বলা হয়েছে, পাশাপাশি তোমাদের পরীক্ষার উত্তরপত্র সেখানে যেমন কি ফিল আপ করতে হয় বা কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের, হ্যাঁ, এবং প্রশ্নপত্র বা সেই বিষয়ে কি তোমাদের নির্দেশ রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। পাশাপাশি তোমাদের গণিত বিষয়ে মাধ্যমিক গণিত অর্থাৎ গণিত পরীক্ষা তোমাদের আছে 9 ফেব্রুয়ারি। তো সেই রিলেটেড অর্থাৎ অঙ্কের কিছু ট্রিক্স যেগুলো তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জানা উচিত। হ্যাঁ, যারা ভালো স্কোর করতে চাও বা এমনও কোনো ক্যান্ডিডেট আছে যে একটা মোটামুটি স্কোর করা যেতে পারে বা করলে খুশি হবে, তো তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো কিন্তু খুব কার্যকর। ঠিক আছে? তো সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো প্রথমে আসি তোমাদের যে পরীক্ষা, সে যে টাইমটা সেটা তোমাদের যেটা বলা আছে মোট কথা 3 ঘন্টা 15 মিনিট, তাই তো? তো 10:45-এ তোমাদের প্রথম তোমাদের প্রশ্নপত্র দেয়া হবে। ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা মোট কথা তোমরা 5 মিনিট আগে উত্তরপত্র পাবে এবং তারপরেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক আছে? এবং 2টা পর্যন্ত তোমাদের পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের জন্য বরাদ্দ আছে। এবারে এই বিষয়গুলো প্রথমে আমি বলি যে তোমাদের যে মেইন বিষয়গুলো অর্থাৎ যেগুলো তোমাদের মনে রাখতে হবে পরীক্ষা দেওয়ার মানে আগে এবং পরীক্ষার কক্ষে কি করণীয়, সেই বিষয়গুলো অতি অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো দেখো, প্রথমেই তোমরা প্রথম দিন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন অর্থাৎ বাংলা পরীক্ষার দিন অবশ্যই তোমরা চেষ্টা করবে যে পরীক্ষা যে মোট কথা তোমাদের যে এন্ট্রি টাইম তার কমপক্ষে 30 মিনিট আগে সেখানে পৌঁছানোর চেষ্টা করবে প্রথম দিন। কারণ প্রথম দিনে তোমাদের কিছু বিষয় থাকে যেখানে একটু সময়ের দরকার আছে। তো 30 মিনিট বা তারও আগে তোমরা অর্থাৎ যদি তোমাদের 10:45-এ তোমাদের শুরু হয়, তার মানে তোমরা 10টার আগেই তোমার কিন্তু পরীক্ষার সেন্টারে মোট কথা উপস্থিত থাকবে। এবং যারা অভিভাবক থাকবেন অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইনে যেটা বলা আছে যে অভিভাবকদের পরীক্ষার সেন্টারে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে? শুধুমাত্র ক্যান্ডিডেটরাই সেখানে প্রবেশ করতে পারবে এবং বাইরে দেখবে পরীক্ষার সেন্টারে প্রথম দিন গিয়ে বাইরে তোমাদের কিন্তু একটা মোট কথা তোমাদের যে কোথায় কোন কক্ষে বা কোন রুমে তোমাদের পরীক্ষা হবে সেটা রোল নাম্বার ওয়াইজ প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে কিন্তু বাইরে টাঙানো থাকে। তো সেটা তোমাদের রোল নাম্বার দেখে অবশ্যই তোমাদের কত নম্বর রুমে তোমার পরীক্ষা হবে, ঠিক আছে, সেখানে তোমরা সেটা দেখে নেবে। তারপরে তোমাদের যখন পরীক্ষার সেন্টারে প্রবেশ করানো হবে অবশ্যই সিকিউরিটি থাকবে সেখানে। তোমাদের যে বিষয়গুলো নজর রাখতে হবে, ট্রান্সপারেন্ট যে বিষয়গুলো অর্থাৎ যারা তোমরা বোর্ড ইউজ করো সে ট্রান্সপারেন্ট বোর্ড লাগবে। হুম। এবং প্রয়োজনীয় যেসব জিনিস যেমন স্কেল, হ্যাঁ, তারপর কলম তো সে তো লাগছেই, মোট কথা যে যে জিনিসগুলো তোমাদের দরকার শুধুমাত্র সেগুলি নিয়ে যেতে পারবে। আদারওয়াইজ অন্য কোনো মানে তোমাদের যে ক্যালকুলেটর, মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স যে কোনো বিষয়, হ্যাঁ, যে কোনো যন্ত্র তোমরা কিন্তু ভেতরে ঢোকাতে পারবে না। ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি একদম মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় বলা আছে। যদি কোনো ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে এরকম কোনো কিছু পাওয়া যায় যে মোবাইল বা ক্যালকুলেটর বা ডিজিটাল ওয়াচগুলো যেগুলো থাকছে সেগুলো পাওয়া গেলে তো সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেলও হতে পারে। তো সেই দিকটা তোমরা প্রথম খেয়াল রাখবে। আচ্ছা, এবার পরীক্ষার কক্ষে যখন তোমরা পরীক্ষার রুমে তোমরা প্রবেশ করলে সেখানে তোমাদের সিট দেখে তোমরা প্রথমে কি করবে অর্থাৎ তোমাদের যে প্রথম 10:45 মোট কথা তোমরা আহ, যে প্রশ্নপত্র পাবে 10:45 তোমরা প্রশ্নপত্র পাবে এবং উত্তরপত্র দেখবে যে তোমাদের 10:55 তোমাদের তোমাদের উত্তরপত্র বা আনসার শিট, সেটাও আমি তোমাদের দেখাবো এই আনসার শিটগুলো মাধ্যমিকের।
তো কিভাবে ফিল আপ করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। সেই 10:55 আনসার শিট দেওয়া হবে। এবার তোমাদের এই মোট কথা 45-এ যখন কোশ্চেন পেপার পাবে, তোমরা ডিটেলস কোশ্চেন পেপারটা ভালো করে দেখবে এবং তোমরা জানো তোমাদের অনেক অপশন থাকে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনটা দেবে বা দেবে না সে আগে মার্ক করে রাখতে পারো। তবে কখনো প্রশ্নপত্রের মধ্যে কোনো আনসার লিখতে যাবে না, ঠিক আছে? মধ্যশিক্ষা পর্ষদের কিছু গাইডলাইনে কিন্তু স্পষ্ট বলা আছে। এবারের নিয়মটা কিন্তু একটু অন্য রকমের। তোমাদের উত্তরপত্র আমি দেখাবো। আর যে বিষয়টা বলছি প্রথমেই, তোমাদের পরীক্ষা যখন শুরু হবে, অর্থাৎ তোমাদের ঠিক 11টায় তোমাদের প্রথম যে বেলটা অর্থাৎ পরীক্ষার ঘন্টাটা বাজবে, সে তখন থেকে তোমাদের কিন্তু পরীক্ষা অর্থাৎ তুমি লিখতে পারবে, তাই তো? তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে উত্তরপত্র, আমি তোমাদের একটা পরীক্ষার উত্তরপত্র দেখাচ্ছি। তো এবারের উত্তরপত্রে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে। তোমরা উত্তরপত্রে একেবারে উপরে দেখবে এখানে লেখা আছে, আমি তোমাদের স্ক্রিনে সেটা দেখিয়ে দেবো, সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু লিখতে হবে। এবং এই কোশ্চেন পেপারের সিরিয়াল নাম্বারটা তোমরা কোথায় পাবে? তোমরা অবশ্যই কোশ্চেন পেপারেই সেটা থাকবে। এই যে কোশ্চেন পেপার 2025-এর, এটা দেখবে এই সাইডটাতে কোশ্চেন যে সিরিয়াল নাম্বার একটা আছে। তো এই সিরিয়াল নাম্বারটা তোমরা অবশ্যই তোমরা কিন্তু এই সবার উপরে, হ্যাঁ, এখানে দেখবে লেখা আছে সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন পেপার, সেখানে লিখে দেবে, ঠিক আছে? যেটা কোশ্চেন পেপার তুমি যেটা পেয়েছো সেটা, ঠিক আছে, সেই কোশ্চেনের পেপারের নাম্বারটা। আচ্ছা, তার নিচে লেখা আছে নাম্বার অফ লুজ শিট। তোমার যে এক্সট্রা পেজ যখন তোমার দরকার হবে, যদি নাও তাহলে এখানে কিন্তু সেটা মোট কথা লিখতে হয় যে একটা নিলে 1, তারপর আরেকটা নিলে 1+1। হ্যাঁ, যদি তোমার টোটাল দুটোই লাগে তাহলে শেষে তুমি সেটা 2 করে দেবে, 1+1 = 2, ঠিক আছে? তারপর এক্সামিন যে যারা থাকবে ইনভিজিলেটর, ওনারা কিন্তু সেখানে সিগনেচার করে দেন, ঠিক আছে, পরীক্ষার শেষের দিকটাতে। আচ্ছা, যাই হোক, এবার এখানে কি কি বিষয় থাকছে দেখো। প্রথমেই তোমাদের সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যেদিন যে পরীক্ষাটা থাকবে সেই পরীক্ষা অর্থাৎ সাবজেক্টটার নাম লিখবে। যদি বাংলা পরীক্ষা থাকে, বাংলা লিখতে পারো, অর্থাৎ কোশ্চেন পেপারে তোমাদের সাবজেক্টে লেখা থাকবে। যদি তোমরা ইংরেজিতে লেখো যে বেঙ্গলি, সেটা লিখলেও হবে। আচ্ছা, এরপরে নাম আছে, তোমাদের নাম লিখবে, সেটা বাংলাও লিখতে পারো বা ইংরেজিতে লিখতে পারো। আচ্ছা, এরপরে তোমাদের রোল আর হচ্ছে নম্বর। তাহলে রোল নাম্বার কোথায় পাবে? তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে সেটা। আচ্ছা, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সে যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের যেটা আছে সেখানে পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। আচ্ছা, তাহলে এই যে রোলটা আলাদা, নংটা কিন্তু আলাদা করে এইদিকে লিখতে ঘর আছে, ঠিক আছে? সেটা দেখে নেবে ভালো করে, আমি ছবিটা দিয়ে দিব এখন। আচ্ছা, তারপরে নিচে একটা লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন, অর্থাৎ তুমি যে এক্সাম দিচ্ছ কোন ভাষায় লিখবে, অর্থাৎ কোন ভাষায় তুমি উত্তরগুলো লিখবে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদে প্রত্যেকেই প্রায় তোমাদের বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষায় লেখো, তাহলে লিখবে এখানে কিন্তু সবসময় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে বেঙ্গলি। আর ইংরেজিতে প্রশ্নপত্রে যেহেতু তোমাদের আনসার করতে হয়, সেখানে এই বিষয়ে লেখার কিছু বিষয় থাকে না, ঠিক আছে? আদারওয়াইজ সমস্ত পরীক্ষার অন্যান্য পরীক্ষাগুলোর উত্তরপত্রে এটা সবসময় বেঙ্গলি বা বাংলা ভাষা লিখবে, বাংলা লিখবে, ওকে, যে বাংলায় তুমি উত্তর দেবে। আর যারা অনেক আছে যে ইংরেজিতে আনসার করবে, সেক্ষেত্রে তাদের যে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন সেটা ইংলিশ হবে। যাদের ইংলিশ ভার্সানে যারা লিখবে, দেখা হলো হিস্ট্রি এক্সাম ইংরেজিতে সে টোটাল আনসার করবে সব কোশ্চেনেরই, এমন অনেক ক্যান্ডিডেট আছে, অনেক স্কুলে এই বিষয়গুলো আছে। তো সেক্ষেত্রে তারা তাদের বিষয়টা আলাদা থাকছে, ওকে। আচ্ছা, এবারে তো এখানে তোমাদের আর কিছু কাজ নেই। তাহলে সাবজেক্ট, নাম, রোল নং, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এখানে সবসময় তোমরা বাংলায় লিখবে, ঠিক আছে, বাংলা বা বেঙ্গলি। আচ্ছা, এটা গেল। এরপরে এখানে তোমাদের আর কোনো কিছু করতে হবে, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে দেখো, এবারে নতুন নিয়ম যে এই যে এরকম একটা ফরম্যাট থাকবে তার পরের পেজে। তো এখানে তোমাদের কিন্তু কোনো কিছু লিখতে হবে না বা কোনো কিছু দাগ এখানে তোমরা দেবে না। এটা টোটালি যারা এক্সামিনার অর্থাৎ যারা খাতা দেখবেন তাদের, ঠিক আছে? তোমরা শুরু করবে কিন্তু এই পেজটা থেকে। এবার ভালো করে মার্জিন টেনে নেবে, অনেকে চারদিকেই মার্জিন করে নেয়। তো এখানে একটা ইনস্ট্রাকশন আছে, যেমন আমি অঙ্কের ক্ষেত্রে বলবো, অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিছু নিয়ম থাকে। অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 1, 2 এবং 3-এর দাগের যে প্রশ্নগুলো থাকে তাদের আনসারগুলো সিরিয়ালি তোমাদের প্রথমের দিকেই মানে অবশ্যই ক্রম অনুযায়ী লিখবে। অর্থাৎ 1-এর দাগে প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ যেগুলো থাকে, আমি অঙ্কের ক্ষেত্রে বলছি, এমসিকিউগুলো আগে করবে। তারপরে 2-এর দাগের ঠিক ভুল যেটা আছে, হ্যাঁ, যে 2-এর দাগে শূন্যস্থান পূরণ তোমাদের আছে অঙ্কের যে কোনো 5টি, সেটা তারপরে করে নিলে। তারপরে 3-এ হচ্ছে সত্য মিথ্যা বা ঠিক ভুল যেটা যে কোনো 5টি, সেটা করে নেবে সিরিয়ালি। তারপরে 4-এর দাগের কি আছে, যে কোনো 10টি প্রশ্ন, 2 নম্বরে থাকে 10টি অঙ্ক, তোমরা জানো। তো এই 1, 2, 3, 4 এই 4 দাগের প্রশ্নের আনসারগুলো তোমরা কিন্তু প্রথম
প্রথমের দিকেই তোমাদের থাকতে হবে। এটা কিন্তু প্রশ্নপত্রে লেখা থাকে, কি ইনস্ট্রাকশনগুলো সেটা প্রশ্নপত্রে তোমরা যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বলা থাকে, ঠিক আছে। আর তোমাদের অবশ্যই যে যদি এই যে 1 থেকে 4-এর দাগে প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমার মোট কথা দেখা গেল রাফ ওয়ার্ক, যেটা আমাদের সাধারণত আমরা যেটা বলি যে কোথায় মানে এক্সট্রা করে কিছু লিখবো বা রাফ ওয়ার্ক করবো, সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু বলা আছে যে এই যে 1, 2, 3, 4 এখানে দেখবে এর জন্য মোট কথা যদি তোমাদের রাফ ওয়ার্ক করতে হয়, অর্থাৎ কোনো কোশ্চেনে দেখা গেল তোমার ছবি আঁকতে হবে, ছবি এঁকে বিষয়টা বুঝতে হবে, তাহলে কি করবে, তোমার যে উত্তরপত্রটা আছে, এই যে উত্তরপত্রটা, এই উত্তরপত্রটা তোমরা মোট কথা এই ডান দিকে একটা মার্জিন দেবে, ঠিক আছে। মার্জিন দিয়ে এই ডান সাইডটাতে তোমরা কিন্তু এই রাফ ওয়ার্ক বলা ভুল হবে, মোট কথা তোমার সেই প্রশ্নের উত্তর করার জন্য যদি কোনো ডায়াগ্রাম আঁকতে হয় বা কোনো কিছু ক্যালকুলেশন করতে হয়, তাহলে তোমরা কিন্তু ডান দিকে সেটা মার্জিন টেনে ডান সাইডটাতে করবে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা কিন্তু খুব ভাইটাল। আর অবশ্যই 1 থেকে 4 প্রথমের দিকেই থাকবে। আচ্ছা, এবার তোমাদের আর যে বিষয়গুলোর কথা আমি বলবো সেগুলো হচ্ছে তোমাদের যেমন পরবর্তীতে ডিআর শিট, অর্থাৎ তুমি অ্যাটেন্ড আছো কি নেই, সে বা স্কুল কর্তৃপক্ষ যখন যেটা করবেন ওনাদের বিষয়, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এবার তোমাদের অঙ্কের বিষয়টা আমি মেনলি আসি, যে অঙ্কের ক্ষেত্রে কিভাবে তোমরা ভালো একটা নম্বর পাবে, এবং যারা অঙ্কটাতে খুবই যাকে বলে উইক বা ভয় পাচ্ছে যে মাধ্যমিকের অঙ্কে কি করব, তো তাদের ক্ষেত্রে কিছু ট্রিক্স আমি বলে দিই। তো দেখো, তোমাদের যে এমসিকিউ টাইপের যে 1-এর দাগের যে কোশ্চেনগুলো থাকে টোটাল 6টা, তো অপশন দেওয়া থেকে 4টা। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যদি সবগুলো দিতে পারো অবশ্যই দেবে। আর না হলে যেহেতু এই যারা মোট কথা যে শুধুমাত্র পাস করার চিন্তায় আছো, তাদের বিষয়টা আলাদা। হ্যাঁ, তাদের তোমরা অবশ্যই মোট কথা যদি পারো অবশ্যই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তবে অবশ্যই কোশ্চেনের নাম্বারিংটা ভালো করে করবে। ঠিক আছে? অনেক পরীক্ষার্থীর খাতায় দেখা যায় যে নাম্বারিং করা থাকে না। ঠিক আছে? আচ্ছা, সেটা অবশ্যই ভালো করে করবে এবং আনসারগুলো যদি পারো অবশ্যই তোমরা মোট কথা যারা অঙ্কে অনেকটা ভয় পাও, কিন্তু অঙ্কটা এতটাই সহজ, বা অঙ্কে ভালো একটা স্কোর করার একটা কিন্তু ট্রিক্স থাকে। যারা মধ্যম মানের স্টুডেন্ট, হ্যাঁ, তোমরাও কিন্তু 70-80 নম্বর পেতে পারো। জাস্ট কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। কোন কোন বিষয়গুলো? আচ্ছা, এমসিকিউ এটা গেল 6টা। তো 6টার মধ্যে যদি যতগুলো পারবে অবশ্যই দেবে। না হলে বাকিগুলো তোমরা যাকে বলে একটু মোট কথা যাকে বলে আইডিয়া করে দেয়া, সেভাবে তোমরা করতে পারো। আচ্ছা, এবার ২ এর দাগে শূন্যস্থান পূরণ, একই ব্যাপার। হ্যাঁ, সেখানে তোমাদের 6টা আছে, 5টা দিতে হয়। তো সেটা সেভাবে দিয়ে দিলে। এরপরে তোমাদের আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যার 6টা আছে টোটাল, 5টা দিতে হয়। তাই তো? অঙ্কের ক্ষেত্রে। তো সত্য মিথ্যার ক্ষেত্রে তোমাদের অনেকের অনেক ধরনের কথা বলো, বুদ্ধি খাটাও, অর্থাৎ সবাই কোনো সময় সব টি দেয় বা সবাই এফ দিয়ে রাখে। যাদের জানা থাকে না, আমি তাদের কথা বলছি। যারা অবশ্যই যে সত্য মিথ্যা সেগুলো যাচাই করতে পারবে, অবশ্যই সঠিক উত্তরই তোমরা দেবে। কিন্তু মোট কথা যাদের ক্ষেত্রে আ যে পাস করলেই যাকে বলে বাঁচা গেল, এই বিষয়গুলো এরকম বিষয় থাকছে, তাদের তোমরা যে টেকনিক ইউজ করো সেটা করতে পারো। সে বিষয়ে কিছু বলা থাকছে না আমার। তো অবশ্যই তোমরা 6টা যে মোট কথা কোশ্চেন থাকে সবগুলোই তোমরা দিতে পারো। ঠিক আছে? 5টা যদিও দিতে বলে, কিন্তু 6টা দিলেও সেখানে তোমাদের কিন্তু যদি শেষেরটা ঠিক হয় সেটাও কিন্তু নম্বর তোমরা পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের 4 এর দাগে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো 10টা দিতে হয়। টোটাল তোমাদের 12টা থাকে। তো এই বিষয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমি একটা বিষয় তোমাদের বলি, তোমাদের প্রত্যেকটা যে পরবর্তী যে অর্থাৎ 3 নাম্বার, 4 নাম্বারের কোশ্চেন বা 5 নাম্বারের যে কোশ্চেনগুলো থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং থাকে। পার্ট মার্কিং মানে সেটা স্টুডেন্টদের মোট কথা নাম্বার ক্যারি করার সুবিধার্থে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তুমি কিছু কিছু বিষয় থাকে, তোমাদের সেটা করলে তুমি যেমন কিছু নম্বর তুমি পাবে। সেটা কোন কোন বিষয়গুলো বা কোন কোন কোশ্চেনগুলোর ক্ষেত্রে হয়, আমি প্রথমে শুরু করি। 9 এর দাগে তোমাদের উপপাদ্য থাকে। হ্যাঁ, উপপাদ্য তোমাদের দুটোর মধ্যে একটি দিতে হয়। তো তোমরা যে একটি দেবে, এবার সেখানে উপপাদ্যের কিন্তু স্পষ্ট ইনস্ট্রাকশন থাকে যে উপপাদ্যের ছবি, সাধারণত ছবি আমরা কি করি, পেন্সিল দিয়ে বিভিন্ন যে কোনো ধরনের ছবি আঁকি। তো পেন্সিল দিয়ে সুন্দর করে ছবিটা আঁকবে, যে উপপাদ্যটা আসবে। ঠিক আছে? ছবিটা আঁকার উপর সেখানে নম্বর আছে। ঠিক আছে? যদি তুমি ডায়াগ্রামটা একদম কারেক্ট অর্থাৎ সঠিকভাবে করো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সেই ছবিটার জন্যই 1 নাম্বার থাকে। ঠিক আছে? তুমি যদি ছবিটা দিয়েই রাখো শুধু সঠিকভাবে, তাহলে ওখানে তুমি 1 নাম্বার পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকি তোমাদের পার্টগুলোতে আবার পার্ট মার্কিং করা আছে।
যেমন তোমাদের প্রুফ করার জন্য যেটা প্রমাণ সেটা মোট কথা ঠিকঠাকভাবে করলে অবশ্যই তোমাদের সেখানে 3 যেমন থাকে, বাকিগুলোর জন্য আবার 1 রয়েছে। এভাবে পার্ট মার্কিং করা থাকে। ছবি উপপাদ্যর ক্ষেত্রে সবথেকে ভাইটাল একটা জিনিস যে উপপাদ্যে যদি ছবি তোমরা না দাও বা ভুল ছবি আঁকো তাহলে কিন্তু কোনো নম্বর দেয়ার মানে সেখানে জায়গা নেই। মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন যেটা বলছে যে ভুল ছবি হলে সেই উপপাদ্যটা মোট কথা দেখা হবে না বা সেখানে কোনো নম্বর সেই ক্যান্ডিডেট পাবে না। ঠিক আছে? আচ্ছা, সেটা এক্সট্রা উপপাদ্যর ক্ষেত্রেও সেম। যদি সঠিক ছবি হয়, ছবির জন্য তুমি শুধু ছবিটা আঁকলেই সঠিকভাবে তুমি কিন্তু 1 নাম্বার পাবে। কিন্তু পুরো উপপাদ্যটা করে দিলে কিন্তু ছবি দিলে না, তাহলে তুমি সেখানে কোনো নম্বর পাবে না মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এরপরে সম্পাদ্যর ক্ষেত্রে যেমন লাস্ট যেই 2025-এ যেমন একটা আসছিল কোশ্চেন তোমাদের যে একটা ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন করা। তো এবার তুমি যদি ত্রিভুজটা আঁকতে পারো সঠিকভাবে, যেটা বলেছিল যে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তো সেই ত্রিভুজটা যদি তুমি আঁকতে পারো সঠিকভাবে, সেখানেই কিন্তু 2 নাম্বার আছে। ঠিক আছে? অর্থাৎ লাস্ট যে মাধ্যমিক যারা দিল তাদের ক্ষেত্রে 2 নাম্বার ছিল ছবিটার ক্ষেত্রেই। ঠিক আছে? তারপরে তোমাদের অন্তর্বৃত্ত আঁকতে গেলে যে কোণগুলো সমদ্বিখণ্ডন করতে হয়, তো সেক্ষেত্রে আলাদা নম্বর বরাদ্দ আছে। তাহলে বিষয়টা অর্থাৎ পার্ট মার্কিংটা তোমাদের কিন্তু নম্বর পাওয়ার ক্ষেত্রে অনেকটা ভাইটাল। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে? এরপরে তোমাদের যেমন আছে পরে হাইট অ্যান্ড ডিসট্যান্স। সেখানেও তুমি যদি সঠিক ছবি আঁকতে পারো তাহলে তোমার সেখানে নম্বর আছে। তুমি যদি বাকিটা কিছুটা নাও করতে পারো বা লাস্ট আনসারটা মিলাতে নাও পারো, তাহলেও তোমাকে কিন্তু সেখানে নম্বর দিতে হবে। এটা মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন। ছবি ঠিক আছে, তুমি যতটুকু লিখছো প্রসিডিওর যতদূর অবধি ঠিক আছে, ততদূর অবধি তোমার পার্ট মার্কিং তুমি পাচ্ছই। ঠিক আছে? যদিও লাস্ট অবধি দেখা গেল তোমার উত্তর যদি নাও মেলে, কিন্তু সঠিক ছবির জন্য বা পরের ধাপগুলো কিছুটা সঠিক হওয়ার জন্য তুমি কিন্তু পার্ট মার্কিং হিসাবে কিছু নম্বর পাবে। এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের যে বিষয়গুলো আছে যে বা তোমাদের মোট কথা পরে আছে যেটা তোমাদের পরিসংখ্যান বিভাজন অর্থাৎ রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, রাশিবিজ্ঞানে তোমাদের যাদের ওজাইফ যদি তোমরা মোট কথা ওজাইফ আঁকতে গেলে তোমাদের গ্রাফ পেপার লাগবে। এবার সেই গ্রাফ পেপার তোমাদের প্রোভাইড করা হবে অবশ্যই সেই প্রশ্নপত্রের সাথেই বা উত্তরপত্রের সাথে বা পরে দেয়া হয়। তো এই যে গ্রাফ পেপার ওজাইফ আঁকার পরে যদি আসে, তাহলে অবশ্যই এই যে যেটা তোমরা মোট কথা আনসার করার পরে গ্রাফটা কিন্তু প্রথম যে পেজটা আছে যে ফ্রন্টটা, প্রথম পেজের পরেই কিন্তু এখানে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। অনেকে কি করে একদম শেষের দিকটাতে বেঁধে দেয়। তো সেক্ষেত্রে কি সমস্যা হয়, যদি কোনো কারণে সেটা ছিঁড়ে যায় তাহলে সেটা হারিয়ে যাবে। সেক্ষেত্রে তোমার কিন্তু মোট কথা সেখানে এক্সামিনার যেমন দায়বদ্ধ থাকবেন না, কারণ যদি হারিয়ে যায় এবার তুমি তোমার মোট কথা সেফটির জন্য তুমি যাতে এই ভুলটা তোমার না হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথম পেজের ফ্রন্ট পেজটা পরেই হচ্ছে তোমাকে সেই গ্রাফ পেপারটা দিতে হবে এবং সেটা অবশ্যই সুতোর মাধ্যমে বেঁধে দিতে হবে। আর অবশ্যই স্টাপলার যেগুলো তোমরা পিন করো সেগুলো করতে যাবে না, কারণ তোমাদের সুতো দিয়েই বাঁধার নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের ওই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে এর বাকি যেগুলো আছে কোথাও গড় নির্ণয়, মধ্যমা বা সংখ্যাগুরু মান, সেগুলো নির্ণয়ের ক্ষেত্রে কিছু বিষয় আছে। যেমন তোমাদের যদি পরিসংখ্যান বিভাজন তালিকাটা তোমরা দাও, যেমন গড়ের ক্ষেত্রে সে যে কোনো পদ্ধতিতেই বলুক না কেন, পরিসংখ্যান বিভাজন তালিকাটা তোমরা যদি সঠিকভাবে তৈরি করতে পারো, তাহলে সেখানে কিন্তু তোমাদের এক্সট্রা নম্বর থাকছে। সেখানে কত নম্বর থাকছে, তোমরা কিন্তু 2 নম্বর সেখানে পাচ্ছ। পরবর্তীতে তুমি যদি দেখা গেল সংখ্যাগুরু মান বা তোমাদের যে গড়, সেটা যদি তুমি আনসারটা পরের দিকে তুমি বের করতে নাও পারো সঠিকভাবে, তবুও কিন্তু সেই পরিসংখ্যান বিভাজন তালিকার জন্য তোমার কিন্তু 2 নাম্বার বরাদ্দ থাকছে পার্ট মার্কিং হিসাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যেমন অনেকেরই অজানা, পরে যে অনেকেরই শেষের দিকে যেমন সময় থাকে না, সেক্ষেত্রে এই কাজগুলো অর্থাৎ সময় না থাকলে এইটুকু বিষয় করলে অর্থাৎ পরিসংখ্যান বিভাজন ছকটা তুমি যদি সঠিকভাবে করতে পারো, সেখানে কিন্তু নম্বর পেয়ে গেলে। ঠিক আছে? তোমাকে যে পুরো অঙ্কটা ঠিক করতে হবে বা ওই সময়ে হয়তো তোমার সম্ভব হয়ে উঠছে না, সেক্ষেত্রে তুমি ওইটুকু আ করলেই সঠিকভাবে তোমাকে হচ্ছে 2 নাম্বার সেখানে তুমি পাবে। তো এই যে বিষয়গুলো সামগ্রিক দিকগুলো তোমাদের কেন তুলে ধরা? কারণ অঙ্কের ক্ষেত্রে যেহেতু অনেকেরই ভয়টা আছে, আসলে ভয়ের কিছুই নেই। মাধ্যমিক অঙ্কে যথেষ্ট ভালো নম্বর পাওয়া যায় যদি সঠিকভাবে তুমি বিষয়গুলো মোট কথা জানো এবং সঠিকভাবে আনসার দিতে পারো সঠিক নিয়মে। তাহলেই তোমরা কিন্তু যারা অঙ্কে দুর্বল, তোমরাও 50, 60, 70 হামেশাই পাবে। ঠিক আছে? কারণ পার্ট মার্কিং কিন্তু থাকে সেক্ষেত্রে। তো যাই হোক, আজকে এইটুকু। অবশ্যই সকলের মোট কথা আগাম শুভেচ্ছা সকলকে। মাধ্যমিক তোমার 2026 এর ক্যান্ডিডেট অবশ্যই পড়াশোনা ভালো করে এই কয়েকটা দিন যে করতে হবে এবং যাকে বলে ফিনিশিং টাচটা দিয়ে রাখো। তারপরে অবশ্যই আ
রেজাল্টের জন্য অপেক্ষা। ঠিক আছে?